ম্যাম আপনি থ্রু আউট দ্য প্রসেস থাকবেন কি? আদারওয়াইজ তো সবাইকে ইন করতে হবে। হ্যাঁ ম্যাম, আমি ফোন থেকে জয়েন করেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি তো আমি তোমার অ্যাডমিট করে দেবো, লোকজন যখন ঢুকবে আমি ফোন থেকে আচ্ছা অ্যাডমিট ম্যাম, করে দেবো। আমি কি এখন অডিবল? রেকর্ডিংটা অন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ম্যাম। হ্যাঁ, বলো। মানে আমাকে কি শোনা যাচ্ছে প্রপারলি ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক আছে ম্যাম, থ্যাংক হুম হুম।
ম্যাম চন্দ্রমল্লী ম্যাম ওয়েট করছেন, উনি বলছেন যে মানে জয়েন করাতে হবে। গুড ইভিনিং ম্যাম। Good evening, Bushra. Good evening, everyone. Myself, Vasudha Basu, your today's host, and I'm also the City President of Women's Indian Chamber of Commerce and Industry, Creative Art Therapy, and Wellness, Mind Wellness Council, West Bengal. Thank you so much to our State President, Ria Ma'am, for giving us this opportunity
for this workshop. Today, we are going to do an open conversation on violence against women. Today, we are having someone who is more than an academician. She is a painter, an author, and moreover that, she is my inspiration, my senior teacher, my motivator, Professor Dr. Chandramoli Sengupta. She is an inspiration to all of us. She is my motivator. And more than that, she was a trainer in career counseling under the initiative of UGC for Women Empowerment. Welcome, ma'am. Welcome to our open conversation forum. Thank you, Uttashudha. 20. I would love to continue this conversation in bilingual mode, as this is a heart-to-heart conversation, so that we can communicate with our open mind. 25th of November, we celebrate this day as the elimination of violence against the women. কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা ডে সেলিব্রেশনের মাধ্যমে আমরা হয়তো একটা কনস্ট্রিক্টেড ওয়েতে থাকি, যে একটা শুধুমাত্র দিন আমরা পালন করে নিলাম, কিন্তু না সেটা আমরা নিজেদের মধ্যে সেইভাবে ঠিক রাখতে পারছি, বা সোশ্যালিও সেইভাবে আমরা সেটাকে পালন করছি না। তো সেই জন্যই মনে হয়েছে যে 25th নভেম্বর শুধুমাত্র একটা এলিমিনেশন দ্য ভায়োলেন্স এগেনস্ট দ্য উমেন যে পালন করলেই হবে না, সেটাকে ঠিকঠাক ভাবে চরিতার্থ করতে হবে। তো সেই জন্যই এই ওপেন কনভারসেশন, যেখানে আমরা আমাদের থটস, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের যেটা মনে হচ্ছে সেটা নিয়ে যেন একটা কনভারসেশন হয়। আর যদি কারোর সাথে সেরকম কোনো ভায়োলেন্স হয়েও থাকে, সেটা নিয়েও যাতে ইন ফিউচার কিভাবে সেটা প্রহিবিশন বা ফেস করব, সেটা নিয়েও যেন একটা স্টেপ আমরা এগিয়ে থাকি। তো ম্যাম, আমার ফার্স্টেই যেটা আপনার কাছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু ইউ, কি মনে হয় যে এটার পেছনে কোন কারণটা থাকে যে এখনো আমরা 2025-এ এসেও এই বিষয়টার উপরে ডিসকাশন করতে হচ্ছে? I'm sorry, I was muted. তুমি যে প্রশ্নটা করলে বসুধা, এটার যে কোনো একটা কারণ দিয়ে সেটাকে বলা সম্ভব নয়। আমি একটা পরপর কারণগুলো বলার চেষ্টা করছি। আমার ইনিশিয়ালি যেটা মনে হয় যে একটা সামাজিক মনস্তত্ত্ব বা একটা সোশ্যাল সাইকি খুব ইম্পর্টেন্ট এখানে। কারণ তুমি নিশ্চয়ই জানো, এখানে যারা আছেন তারা সকলেই জানেন যে 2025 সালে আমরা যতই আধুনিক হয়ে থাকি না কেন, একটি পরিবারের ভেতরে পুরুষ সন্তান এবং কন্যা সন্তান, অর্থাৎ গার্ল চাইল্ড এবং বয় চাইল্ড, এই দুজনের মধ্যে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়। যে কারণে ছোট থেকে একটি ছেলে বোধহয় এইটা জেনে বড় হয় যে আমি একটু সুপিরিয়র গোছের, মানে আমি একটু উঁচু জায়গায় রয়েছি, এবং ছোট থেকে সে বোনকে মারধর করে, সে দিদির গায়ে হাত টাত তোলে। এটার পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর জিনিস যেটা, সেটা হচ্ছে যে সে হয়তো ছোট থেকে দেখে যে তার বাড়িতে তার বাবা তার মাকে অ্যাবিউজ করেন, এবং তার মা সে অ্যাবিউজটা মেনে নেন, বা হয়তো এরকমও ঘটেছে যে তার বাড়িতে কেউ অ্যাবিউজড হয়েছে, তার মা বাবা সেটা ধামাচাপা দিচ্ছেন, এরকম ধরনের ঘটনা, বিশেষ করে যদি পরিবারের মধ্যে ঘটনাটা ঘটে। এখন একটা বাচ্চা যদি এরকম পরিবেশের মধ্যে বড় হয়, মানে একটা ছেলে এবং একটা মেয়ে, ছেলেটা যখন বড় হচ্ছে তখন সে মাইন্ডসেটটা নিয়ে বড় হচ্ছে যে আমি পুরুষ, আমি যা ইচ্ছা করতে পারি, এবং নারীকে অ্যাবিউজ করা হচ্ছে আমার রাইট, আমার 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 জেন্ডার রাইট, বা যাই বলো। ফলত সেও তার বাবাকে দেখেছে, তার লোকজনকে দেখেছে, তার বাড়ির লোককে দেখেছে, তার মাকে দেখেছে, সে তার বউকে ধরে মারে, কি বউকে ধরে অ্যাবিউজ করে। আর যদি একটু কন্যা সন্তান হয়, সে এটা দেখে বড় হয়েছে যে তার মা এটা সহ্য করেছেন, এবং ছোট থেকে তো মেয়েদের কন্ডিশন করা হয়, আমরা এখানে যতজন মহিলা রয়েছি সকলেই বোধহয় এটা ফেস করি, যে অ্যাডজাস্ট করতে শেখো, কম্প্রোমাইজ করতে শেখো, মেয়ে হলে অত বেশি প্রোটেস্ট করো না, ইত্যাদি ইত্যাদি, এরকম যে কতগুলো টিপিক্যাল সামাজিক সেট আপ আছে আমাদের। তো মেয়েটাও যখন বড় হয় এবং হয়তো সেই ধরনের কোনো ভায়োলেন্স ফেস করছে, মানে সেটা সোশ্যাল স্ফিয়ারে হতে পারে, সেটা তার ওয়ার্ক স্ফিয়ারে হতে পারে, এমনকি তার পরিবারের মধ্যে তো হতেই পারে, সেও কিন্তু তখন কাম আউট করতে পারছে না, বা কাম আউট করতে ভয় পাচ্ছে, কারণ সে জানে যে এটা কাম আউট করলে এটা করা যায় না, কারণ এটা তো নর্মাল, এটা হতেই পারে আমাদের।
এবং এটার সঙ্গে আরেকটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যেন একটা সাহস। মানে আমি তোমাকে এরকমও বলতে পারি যে একটি মেয়ে ধরো সে পারিবারিক প্রেক্ষাপটে বা একটা সোশ্যাল একটা একটা ফ্যামিলি সার্কামস্টান্সেসে বলে একটা ফ্যামিলি স্ফিয়ারে সে অ্যাবিউজড হয়েছে, কিন্তু সে যখন বলতে চাইছে বা বলতে চাওয়ার কথা ভাবছে তার পরিবার তাকে আটকে দিচ্ছে, তার পরিবার তাকে বলতে দিচ্ছে না। মানে আমি তোমাকে একটা আমার একটা খুব চেনা ঘটনা বলতে পারি। আমার একটি ছাত্রী ছিল, মানে সে এখন ভেরি ওয়েল প্লেসড ইন লাইফ, এবং অত্যন্ত যথেষ্ট ফিয়েস্টি একটি জার্নালিস্ট ছিল মেয়েটি। এখন অন্য জায়গায় থাকে, বিদেশে থাকে। তো যখন আমেরিকাতে মি টু ওই আন্দোলনটা হচ্ছিল, সে হঠাৎ একদিন আমাকে ফোন করলো, করে বললো, ম্যাম আমি না ডিসিশন নিয়েছি, আই উইল কাম আউট। মানে তখন সে তার পারিবারিক ভাবে সে যে ভায়োলেন্সটা ফেস করেছে অনেক ছোটবেলায়, বুঝতেই পারছো, সেইটা সে আমাকে বলে। এবং আমি যখন বলি যে তোমার বাড়ি তো যথেষ্ট প্রোগ্রেসিভ, তোমার বাড়ি তো শিক্ষিত, তুমি বলনি কেন এতদিন, মানে তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে কেন বিষয়টা? বললো না আসলে যেহেতু এটা পরিবারের একটি লোক ইনভলভ, তার জন্য আমার বাড়ি থেকে মানে আপত্তি ছিল, বাড়ি থেকে কথাটা আমাকে বলতে দেওয়া হয়নি, কিন্তু এখন আমি বলতে চাই। এইটা একটা ফ্যাক্টর কাজ করে জানো, যখন মানে এটা হয় আর কি, ঘটনাটা এরকম একটা ফ্যাক্টর কাজ করে। আর ঘটনাটা ঘটে যেটা, সেটা তুমি নিজে হয়তো আরো বেশি ভালো বলতে পারবে। অনেক সময় না এই যে ভায়োলেন্স গুলো হয় বা যে অ্যাবিউজ গুলো হয়, যে অ্যাসল্ট গুলো হয় মেয়েদের উপর, অনেক ক্ষেত্রেই একটা রিভেঞ্জ সিনড্রোম থেকে হয়। মানে আমাকে রিভেঞ্জ নিতে হবে, আমাকে প্রতিশোধ নিতে হবে। আমি যেহেতু পুরুষ, তাই আমার সব থেকে ভালো উপায় হচ্ছে একটি মেয়েকে আমি শারীরিকভাবে তাকে অ্যাসল্ট করছি, বা তাকে সামাজিকভাবে এমন একটা অসম্মান করে দিচ্ছি যেতে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এবং এটার পেছনে আমাদের সোশ্যাল মিডিয়ারও যথেষ্ট ভূমিকা রয়েছে। টেলিভিশন যে সোপ গুলো দেখা, সেখানেও দেখবে যে এমন অপমান করে দেবো যে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এরকম মানে বেশ অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু প্রাইমারি কারণ যেটা আমার মনে হয় যে ওই ছোট থেকে একটা গ্রুমিং এর অভাব, বা ছোট থেকে একটা অদ্ভুত একটা জেন্ডার বায়াসড মাইন্ডসেট তৈরি হওয়া। আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে বড় কারণ। তার সঙ্গে অবশ্যই বাকি কারণগুলো পরপর পরপর আসতে থাকে আর কি। এটা আমি সব থেকে বেশি দেখেছি যে যত রকমের ভায়োলেন্স হয়েছে সেটা মহিলাদের উপরে, অবশ্যই পুরুষের দিক থেকেও এসছে, হুম কিন্তু হুম আমি দেখেছি মহিলাদের ওপরে মহিলারাই একটু যেন বেশি ভায়োলেন্স করেছে। কেন কি আমি হুম দেখেছি যে হয়তো শাশুড়ি মা তিনি হয়তো সেরকম ধরনের স্বাধীনতা পাননি তার সময়, তার একটা মেন্টালি সেইভাবে তিনি কি বলবো একটা বানিয়ে রেখেছে সেই মেন্টালিটি যে আমারও যখন মানে বৌমা আসবে আমি তার সাথে ঠিক এরকম ধরনের ব্যবহারই করব। মানে সেটা যতই প্রগতিশীল হোক বা নিম্ন মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক, আমি সবার ক্ষেত্রে দেখি যেন ওই যে আপনি হুম হুম বললেন না একটা রিভেঞ্জফুল একটা হুম হুম অ্যাক্টিভিটি, হুম যে আমার সাথে হয়েছে হুম আমিও সেটা আমার পরবর্তী জেনারেশনের সাথে করব। কিন্তু হুম এই যে হুম পুরুষেরটা তো আমরা মানতে পারলাম যে পুরুষ আমাদের ওপরে করছে তাদের সুপিরিয়রিটি দেখাবার জন্য, কিন্তু মহিলারাও আমি দেখেছি যে মহিলাদের ওপর করছে। এটার পেছনে সাইকোলজিক্যাল মানে আপনার কি মনে হয় সাইকোলজিক্যাল কি ধরনের আহ এজেন্ডা? এক- একটা তো তুমি অলরেডি বলেছো যে আমি যেটা পাইনি সেটা আমি আমার বৌমাকে পেতে দেবো না। মানে আমি যে স্বাধীনতাটা পাইনি, বা আমি যেটা করতে পারিনি, আমার মনের যে আকাঙ্ক্ষাগুলোকে আমাকে মেরে ফেলতে হয়েছে, আমি আমার আমার বাড়িতে বিয়ে করে যে মেয়েটি আসছে, আমি তাকেও এটা বাধ্য করব করতে। তাতে করে হচ্ছে যে আমার কষ্টটা যেন কোথাও প্রশমিত হচ্ছে, মানে শাশুড়ির কষ্ট যেন কোথাও একটা প্রশমিত হয়ে যাচ্ছে, যে আমিও কষ্ট পেয়েছি, আমার মতনই আরেকজনও যদি কষ্ট পায় তাহলে আমার একটু কষ্ট প্রশমিত হয়, যে আমি আমার আকাঙ্ক্ষাগুলো মেরে ফেলতে হয়েছে, তোমার আকাঙ্ক্ষা করে তুমি মেরে ফেলবে। এইটা একটা রিজন। আরেকটা যেটা, সেটা খুব স্ট্রেঞ্জ, মানে আমরা না একটা কথা বলি, নিশ্চয়ই তোমরাও জানো, আমরা বলি যে প্যাট্রিয়ার্কির কোনো জেন্ডার নেই। মানে প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র হচ্ছে একটা মাইন্ডসেট, যেখানে ক্ষমতা যার বেশি, মানে যে মোর পাওয়ারফুল, সে লেস পাওয়ারফুল কে অত্যাচার করবে, কিন্তু সেটা পুরুষ হতে পারে, সেটা নারীও হতে পারে। ফলত এই যে শাশুড়ি বৌমাকে টর্চার করছেন, বা অনেক ক্ষেত্রে ননদরাও করে, ননদরাও বৌমাদের যে মানে বৌদিকে হোক বা ভাই বউকে হোক, যে নানা রকম ভাবে টর্চার করে, এখানে কোথাও একটা পাওয়ার ফ্যাক্টর কাজ করে। মানে একটা কিরম বলতো, যে বাইরে থেকে একটা মেয়ে এসছে, পরের মেয়ে একটা এসছে, এখন শাশুড়ি যে সেও তো কিন্তু একদিন পরের মেয়েই ছিল, পরের ঘরের মেয়ে ছিল। যে বাইরে থেকে একটা মেয়ে এসছে, আমাদের ফ্যামিলিতে এসছে, সে আমাদের নিয়ন্ত্রণে থাকবে, সে আমাদের কন্ট্রোলে থাকবে। তো মেয়েটি যদি সে কন্ট্রোলটা মেনে নেয়, ফেয়ার এনাফ, কিন্তু যদি সে কন্ট্রোলটা না মেনে কোথাও সে তার নিজের জীবন বা নিজের অস্তিত্ব বা নিজের যে সম্মানের জায়গাটা রয়েছে, মানে সেই পরিবারে তো তারও একটা সম্মানের জায়গা রয়েছে, সে বিয়ে করে এসছে, সেইখানে দাঁড়িয়ে সে হয়তো আহ ওইগুলো মানতে চাইছে না, বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সে ছাড় চাইছে, সেক্ষেত্রে তখন কিন্তু এই পাওয়ার সিনড্রোমটা কাজ করে। মানে সেখানে যে তার হাজবেন্ড তাকে অ্যাবিউজ করছে তা কিন্তু নয়।
তুমি যেটা বললে সেটাই, যে অ্যাবিউজড হচ্ছে সে হয় শাশুড়ির দ্বারা অথবা ননদের দ্বারা, এরকম মানে কোনো ফিমেল ম্যাট্রিয়ার্ক যদি আমি বলি, ফিমেল প্যাট্রিয়ার্ক যদি বলি, মানে কোনো একজন আলফা মেলের বদলে আলফা ফিমেল যদি বলি, আলফা ফিমেল তাকে টর্চার করছেন ওই মানসিকতা থেকে আর কি, মানে পাওয়ার সিনড্রোম থেকে, মানসিকতা থেকে করছেন আর কি। মানে একটা মজার ছড়া আমার মনে পড়ছে, এটা বললে হয়তো সকলেরই মজা লাগবে। মেয়ের শাশুড়ি মৃত মৃত প্রায়, মানে মরো মরো, তো খবর পেয়ে এটা মানে একটা লৌকিক ছড়া, একটা ফোক ছড়া এটা। তো শাশুড়ি মারা যাওয়ার খবর পেয়ে মেয়ের মা এসছেন, মানে বেয়ান এসছেন। বেয়ান এসে মেয়েকে বলছেন, একলা ঘরের গিন্নি এবার হলি নাকি মা, মানে অর্থাৎ তুমি এই বাড়ির গিন্নি হচ্ছ কিনা, এই পাওয়ারটা তুমি পাচ্ছ কিনা। মেয়ে তখন বলছে, নিঃশেষকে বিশ্বাস নেই, নড়ছে যেন পা। মানে মেয়ে বলছে, দাঁড়াও আগে তো দেখি পাটা নড়ছে কিনা, যদি পাটা না মরে যায় এবং শাশুড়ি মরে গিয়ে থাকে তবে তো আমি গিন্নি হব। অর্থাৎ এখানে দাঁড়িয়ে শাশুড়ির মৃত্যু কামনা যে মেয়েটি শুধু একা করছে তা নয়, মেয়েটির মা যিনিও একটি পরিবারের বধূ এবং যিনিও হয়তো একটি শাশুড়ি, তার বাড়িতে হয়তো একটি মেয়ে আছে, তিনিও কোথাও কিন্তু নিজের মেয়েকে এই পাওয়ার গেমটাতে, আমি পাওয়ার গেমই বলবো, এই পাওয়ার গেমটার মধ্যে তাকে ঠেলে দিচ্ছেন। মানে এটা যদিও একটা লৌকিক ছড়া, কিন্তু এই সিনড্রোমটাই, মানে পাওয়ার সিনড্রোমটা কাজ করে। তুমি যেটা বললে সেটাও খুব ইম্পর্টেন্ট, যে আমি যেটা পাইনি সেটা আমি ওকেও পেতে দেবো না, এই রিভেঞ্জ অ্যাটিটিউডটাও কাজ করে খুব বেশি রকম। তুমি তো বসুধা অ্যাসিড অ্যাটাকার্সদের নিয়ে কাজ করেছো তাই না? তো আমার এই রিভেঞ্জ বলতে মনে হচ্ছে, তুমি কি দেখেছো, মানে ধরো যে অ্যাসিড অ্যাটাক যে মেয়েদেরকে নিয়ে তুমি কাজ করো, মানে তারা কি সকলেই ভিকটিম অফ রিভেঞ্জ, নাকি তাদের কোনো দোষই ছিল না, পারিবারিক ভাবে তাদের মানে কোনো একটা ঝামেলাতে তারা মাঝখানে ভিকটিমাইজড হয়ে গেছে? কি তোমার কি এক্সপিরিয়েন্স আছে এরকম, কি দেখো তুমি? ম্যাম একটা খুব বড় মানে অটোবায়োগ্রাফি আছে বিং রেশমা বলে। বিং রেশমাতে রেশমার সাথে যেটা হয়েছিল, যে রেশমার বোনকে অ্যাসিড মানে দিতে গিয়ে রেশমার গায়ে বা মানে মানে কি বলবো ইভেনচুয়ালি পড়ে যায়, তার একটা চোখ নেই, কিন্তু সে কিন্তু ওই ফ্যামিলিরই একটা ভিকটিম হয়ে গেল। কিন্তু যখন তার ওই যে যিনি জামাই বাবু তিনি বলছেন যে ঠিক আছে আমি এটা কম্পেনসেট করছি বাই ম্যারিং, মানে আমি ওকে আবার ম্যারি করছি। তো আমি বুঝতে পারলাম না এখানে কম্পেনসেশন কি করে হলো। আমাদের আর একজন আছে, আমি নামটা বলবো না কারণ কি তিনি কলকাতারই মেয়ে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারই মেয়ে। তার ক্ষেত্রেও সেম ভাবে, কেন কি সে একটা লাভ প্রপোজালে রিজেক্ট করেছিল। তো তার মানে রিপার্কেশনটা এমন ভাবে হলো যে অ্যাসিড অ্যাটাক করা হলো। এবার তারপরে তাদের যে একটা মানে কম্পেনসেশন মোডটা হচ্ছে কি, ঠিক আছে এরকম অ্যাসিড যে অ্যাটাক হয়েছে, আমি এবার সেটাকে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কি আমি বিয়ে করে নিচ্ছি। সেটা আমি রেপ কেসের ক্ষেত্রেও সেম ভাবে দেখে থাকি, যে আমি বিয়ে করে নিচ্ছি। অ্যাবসলিউটলি। আর আমি হুম। আরো একটা জিনিস ম্যাম আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে রেপ কেসের ক্ষেত্রে সাপোজ যিনি রেপিস্ট তাকেও কেউ ইন ফিউচার গিয়ে বিয়ে করছে, আমার এই মাইন্ডসেটটা আসছে না যে 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 রেপ ভিকটিম তার মুখ আমরা ব্লার করে দিচ্ছি, তার হুম। মুখ আমি হুম। দেখাচ্ছি না, কারণ কি সে হয়তো খুব বড় একটা অন্যায় করে ফেলেছে। অথচ যে রেপিস্ট তাকে এই সমাজ থেকে অন্য আরেকজন মেয়ে বিয়েও করে নিচ্ছে। আমি এরকমও দেখছি যে তাদেরও বিয়ে হচ্ছে, তাদেরও সোশ্যাল এস্টাবলিশমেন্ট হচ্ছে। এইটার পেছনেও আমি মনস্তত্ত্ব মানে কি ধরনের মানসিকতা কাজ করে সেটা হ্যাঁ, দেখতে পাই। হ্যাঁ, তুমি এটা খুব পার্টিনেন্ট, খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছো, যে সত্যি কথা, রেপ ভিকটিমস এর মুখ ঢেকে দেওয়া হয়, যে তারা বিরাট ক্রাইম করেছে, আর যারা রেপিস্ট তাদের মুখ খোলা থাকে। এটার পিছনে জানো, ওই যে আমি বারে বারে যে সোশ্যাল স্টিগমার কথা বলছি বা সামাজিক মনস্তত্ত্বের কথা, সোশ্যাল সাইকির কথা বলছি, এটাও তাই। তুমি তো জানো যে যদি কোনো মেয়ে রেপড হয়, আহ তার যে কতখানি যন্ত্রণা হয়েছে, আর যে কতখানি অপমান হয়েছে, সেটা থেকে বড় হয়ে দাঁড়ায় অনেক তো মেয়ে ছিল, ওর কেন হলো, তাহলে কি ওর পোশাকটা এরকম ছিল, মানে ও ওরম পোশাক কেন পরেছে, ও অত রাত্রে কেন একা ফিরেছে, মানে সারা সমাজ এবং যে সমাজের মধ্যে পুরুষ নারী উভয়ই রয়েছেন, তারা সবাই মিলে মেয়েটির কোথায় কোথায় গলদ ছিল, মানে কিভাবে যেন অ্যাজ ইফ সে এই রেপটাকে ইনভাইট করে এনেছে, এরকম একটা জিনিস তৈরি করার চেষ্টা করা হয়। এবং এটা ঘটনা যে একটি মেয়ে যখন রেপড হচ্ছে, তার যন্ত্রণা, তার শারীরিক মানসিক যে অপমান, তার থেকে বড় হয়ে দাঁড়ায় তার পরিবারের সম্মানের বিষয়, তার ভবিষ্যৎ, ধরো তার যদি ভাই, তার যদি বোন থাকে, তার যদি দিদি থাকে, তাদের কি করে বিয়ে, ইত্যাদি ইত্যাদি। এসব কারণে অনেক সময় বাড়ি থেকেও বলে যে ওর নামটা ব্লার করে দিন, ওর মুখটা ব্লার করে দিন। আরেকটা দেখবে তুমি, খুব অদ্ভুত ব্যাপার ঘটে, যে রেপড যে মেয়েরা, যে ভয়ঙ্কর অত্যাচারে তারা মারা গেছেন, আমি নামগুলো করছি না, তাদের একটা করে নাম দিয়ে দেওয়া হয়, মানে বলা হয় অমুক তমুক, এরকম করে নাম দিয়ে দেওয়া হয়, আসল নামটাকে ঢেকে দেওয়া হয়। এই সমস্তটার পেছনে কিন্তু এই যে জেন্ডার্ড যে আইডিয়া গুলো,
মানে পুরুষতান্ত্রিক যে ভাবনাগুলো, প্যাট্রিয়ার্কির যে ভাবনাগুলো, সেটাই মূলত এখানে কিন্তু কাজ করে, এবং সেটা ছেলে মেয়ে নির্বিশেষে কাজ করে। এবং সমাজ অসম্ভব জাজমেন্টাল, মানে তুমি আমি আমরা এখানে অনেকেই আছি, আমাদের চেনা দু একজনকেও আমি দেখতে পাচ্ছি। আমরা যারা ধরো সাপোজেডলি আমরা ধরে নেবো আমরা প্রিভিলেজড, কারণ আমরা শিক্ষিত, আমরা চাকরি করি, আমরা মোটামুটি একটা প্রোগ্রেসিভ পরিবারে থাকি বা বড় হয়েছি বা পরবর্তীকালে বসবাস করি, কিন্তু তৎসত্ত্বেও এটা অস্বীকার করার জায়গা নেই যে সমাজ অসম্ভব জাজমেন্টাল। এই জাজমেন্টের জায়গাটা সমাজের এই এই যে মানে সমাজ কোথাও একটা জাজমেন্ট দিতে থাকে মেয়েটি সম্পর্কে, ঠিক যে কারণে কিন্তু এই যে তুমি যেটা প্রশ্নটা করলে যে রেপিস্ট কে ছেড়ে দেওয়া হচ্ছে বা রেপিস্ট কে কেউ বিয়ে করছে, আর রেপড হয়ে যাওয়া মেয়েটির বিয়ে হওয়ার জন্য 10 বার ভাবা হচ্ছে, এটার কারণ ওই ওই সোশ্যাল স্টিগমাটা, মানে ওই সামাজিক মনস্তত্ত্বটা যে আরে ঠিক আছে, ও তো পুরুষ মানুষ, একটা ভুল নয় করেই ফেলেছে। আর এইটাই মেয়েদের ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে, ও কি ছোট পোশাক পরেছিল, মানে তখন প্রশ্ন করতে ইচ্ছে করে, আছে যে বোরখা পরা মেয়ে সেও তো রেপড হয়, তাহলে সে কেন রেপড হচ্ছে? আচ্ছা, ও অত রাত করে কেন বাড়ি ফিরছিল? মানে অ্যাজ ইফ ধরে নেওয়া হয় যে তার চরিত্রে কোনো একটা স্খলন রয়েছে, মানে ধরে নেওয়া হয় যে সে ক্যারেক্টার ওয়াইজ শি ইজ মরালি লুজ, এরকম একটা ধরে নেওয়া হয়। ফলে এইরকম কতগুলো ধারণা জানো আমাদের সমাজের একেবারে মানে সমাজের ভেতরে গেঁড়ে বসে আছে, মানে সেটা আমি তুমি বলে নয়, মানে পুরুষ নারী নির্বিশেষে সমাজের ভেতরে গেঁড়ে বসে আছে, যেখান থেকে সেগুলোকে আপরুট করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে রেপ ভিকটিমসদের এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় আমাদের সমাজে। মানে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা মানে তারা তোমার জাস্টিস তো পাইই না, আর যদি জাস্টিস পায়ও হয়তো এত ডিলেড হয় যে তখন পুরো ব্যাপারটাই মানে আর কোনো মানে থাকে না ব্যাপারটা। আর যদি কেউ মরেই গেল রেপ হওয়ার পরে, কোনো একটি মেয়ে হয়তো এত টর্চার হয়েছিল, আমরা জানি দিল্লির ঘটনাটা, এত টর্চার হয়েছিল মেয়েটি মারাই গেল। তো খুব কম বাবা মা থাকেন, খুব কম ফ্যামিলি থাকে যারা কিন্তু বাড়ির মেয়ের এই ভয়ঙ্কর যে মানে অত্যাচার হয়েছে তার উপরে, ভায়োলেন্স হয়েছে তার উপরে, এটার জন্য লড়াই করতে থাকে বা লড়াই করতে প্রস্তুত থাকে বা লড়াই করতে চায়। মোস্ট অফ দ্য কেসেস বাড়ির লোকেরা ধামাচাপা দিয়ে দেয় ব্যাপারটা। এবং বহু ক্ষেত্রে এরকমও ঘটে, তুমি যে বলছো না যে রেপিস্ট ছেলেটির বিয়ে হয়ে যাচ্ছে, এরকম ঘটনাও আছে, রেপিস্ট মানে রেপড হয়ে যাওয়া একটি মেয়ে বাড়িতে লুকিয়ে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। বিয়ের পরে তার স্বামী যখন ধরেই নেবে আমার স্ত্রী ভার্জিন, এবং যখন সে দেখছে স্বামী স্ত্রী দেখছে মেয়েটি ভার্জিন নয়, বা রাদার কোনোভাবে সে জানতে পারছে, তখন সে এক লহমায় মানে মেয়েটিকে সে ত্যাগ করে দিচ্ছে। এটাও কিন্তু আমাদের ওই ওই একইভাবে সমাজের মনস্তত্ত্ব থেকে, সমাজের অ্যাপ্রোচ থেকেই আসছে, স্টিগমা থেকেই আসছে। ম্যাম, এবার আমি যেটা ব্যাপারে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক প্লেসে আমরা আমাদের কাজের জায়গাতেও নানা রকম ভাবে হেনস্থা হয়ে থাকি। সেটা হতে হুম পারে যে ও আচ্ছা, ও হয়তো কোনো একজন মহিলা ওয়ার্কার হয়তো সে হয়তো খুব উন্নতি করছে, তাকেও আমরা অন্যভাবে দেখছি। বা হয়তো এটাও আমি দেখেছি যে কেউ হয়তো খুব প্রতিবাদী, তাকে হুম অন্যরা একটু আইসোলেটেড করে দেওয়ার একটা প্রবণতা থাকে যে এর সাথে খুব একটা মেশা যাবে না। দুটো হয়তো দু রকমের ভায়োলেন্স, যে ভায়োলেন্স মানে যে সবসময় যে আমি অ্যাবিউসিভ কিছু বলছি বা মেন্টালি হ্যারাস করছি তা না, হয়তো বিহেভিয়ারাল দিক থেকেও হয়তো আমাকে কোনো একটা ভাবে টর্চার করা হচ্ছে, যেটা হয়তো হুম সামহাও আমার মেন্টাল পিসকে অ্যাফেক্ট করে। আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার থেকে যদি তুমি কাজের জায়গায় সরে আসো, মানে প্রফেশনাল লাইফে সরে আসো, বিশেষ করে যে প্রফেশনে উচ্চশিক্ষিত লোকজনরা থাকেন, মানে টেকনিক্যালি উচ্চশিক্ষিত বা একাডেমিক্যালি উচ্চশিক্ষিত লোকজন থাকেন, সেখানে কিন্তু ভায়োলেন্সের জায়গাটা খুব অন্যরকম। মানে আমরা সাধারণভাবে মেয়েদের উপর যে ভায়োলেন্স হচ্ছে, সেটা যে ফিজিক্যাল ভায়োলেন্স হচ্ছে, সেটার সঙ্গে কিন্তু কাজের জায়গায় ভায়োলেন্সকে আমরা একদমই মেলাতে পারি না। এবং যে কারণে মানে পশ অ্যাক্ট, যেটা তুমি নিশ্চয়ই জানো, যে পিওএসএইচ, প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস যে অ্যাক্ট, যেটা মানে সেই অ্যাক্টটাতে না এরকম ভাবে স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে ওয়ার্ক প্লেসে কোন কোন জিনিসগুলোকে একটি মেয়ে হ্যারাসমেন্ট হিসেবে ধরবে। কারণ আমি তোমাকে একদম খুব দায়িত্ব নিয়ে বলছি যে চাকরি জায়গায় কিন্তু ফিজিক্যাল যে হ্যারাসমেন্টটা বা সেক্সুয়াল মানে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মানে শারীরিক ভাবে একটি মেয়েকে অ্যাসল্ট করা, সেটা অলমোস্ট হয় না, মানে হয়ই না তুমি ধরে নাও। কারণ ধরা পড়ে যাওয়ার ভয় থাকে, সিসিটিভি থাকে, নানা রকম পরিস্থিতি থাকে। সেইখানে যে অ্যাসল্ট গুলো হয় বা সেইখানে একটি মেয়ের প্রতি যে অ্যাবিউজ, আমি অ্যাবিউজ শব্দটাই বলবো, সেগুলো কিন্তু মূলত ভার্বাল বা বিহেভিয়ারাল। মানে ভার্বাল অ্যাবিউজ বা বিহেভিয়ারাল অ্যাবিউজ। ভার্বাল অ্যাবিউজ কিরকম, একটা দুটো এক্সাম্পল দিতে পারি। ধরো একটা একটা ওয়ার্ক প্লেস, সেখানে একটা অফিসের একটা ঘর, সেটা মিক্সড, মানে সেখানে ছেলেরাও বসেন মেয়েরাও বসেন, একসঙ্গে কাজ করেন, এরকম একটা জায়গা। তো সেখানে কিছু পুরুষ হঠাৎ করে খুব ডার্টি জোকস বলতে শুরু করলেন, এবং মানে সেক্সুয়ালি ওরিয়েন্টেড জোকস বলতে শুরু করলেন। পুরুষদের মধ্যে এরকম জোক হতেই পারে, মেয়েদের মধ্যেও হতে পারে, সেটা কিছু না। কিন্তু তারা জোকটা বলছেন উইথ দ্য কনসিয়াসনেস যে যাদের সামনে বলছেন আশেপাশে সব মেয়েরা বসে রয়েছে,
এবং যেন ওইটার মধ্যে দিয়ে তারা একটা খুব বিচ্ছিরি একটা বলতে পারো একটা খুব ভিকেরিয়াস প্লেজার পাচ্ছেন, যে তারা যৌনগন্ধির যোগ বলছেন, আশেপাশে মেয়েরা শুনে অস্বস্তি বোধ করছেন, এটা তাদেরকে একটা, আমি ইংরেজিতে করে যদি বলি কেক, তাদের একটা কেক দিচ্ছে। তো ওয়ার্ক প্লেসে এরকম একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে একটি মেয়েকে কমেন্ট পাস করা, মানে একটি মেয়ের সম্পর্কে, মানে একটি ধরো একটি কলিগ সম্পর্কে, একটি মহিলা সম্পর্কে ডাইরেক্টলি নাও যদি হয়, ইনডাইরেক্টলি এমন একটা কমেন্ট পাস করা তার জীবন নিয়ে, তার জীবন ধারা নিয়ে, তার পোশাক নিয়ে, এমনকি তার শরীর নিয়েও। মানে এগুলো আমি যেগুলো বলছি বুঝতে পারছি আমি কোনোটার এক্সাম্পল দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটাই আমি মানে ব্যক্তিগতভাবে জেনেছি, মানে যারা এগুলো ফেস করেছেন তাদের থেকে জেনেছি। আমরা ইউজিসির যে ওয়ার্কশপটায় আমরা ট্রেনিং দিতে যেতাম, তো সেটা তো ক্লোজ ডোর ছিল, এটা এরকম ওপেন ডিসকাশন হতো না, সেখানে ক্লোজ ডোর থাকতো, আমাদের একটা বন্ড সই করতে হতো যে নাথিং গোজ আউটসাইড। তো সেখানে আমরা এরকম ভাবে বহু মহিলা যারা ওয়ার্কিং উইমেন তাদের থেকে আমরা জেনেছি যে খুব নোংরা কমেন্ট, খুব নোংরা ভাবে তাদেরকে অ্যাবিউজ করা, খুব নোংরা কথা বলা তাদের শরীর নিয়ে, তাদের পোশাক নিয়ে। এবং একটা খুব খারাপ জিনিস যেটা হয়, তুমি যেটা বললে, যে একটি মেয়ে ধরো উন্নতি করছে, সে যোগ্য, নিজের যোগ্যতায় সে উন্নতি করে হয়তো উঁচু জায়গায় গেছে, ইনভেরিয়েবলি তার সম্পর্কে বলা হবে যে শি হ্যাড বিন ফিজিক্যালি ক্লোজ উইথ দ্য বস, বা সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে কোনো একটা ফিজিক্যাল বা সেক্সুয়াল ফেভার দিয়েছে, তাই জন্য সে এই জায়গাটায় এসে পৌঁছেছে। তার কারণ হচ্ছে, মানে যেটা এটা হয় যে মেয়ে বস যদি হয়, মহিলা বস যদি হয়, বা মহিলা এইচওডি যদি হয়, সেটা অ্যাকসেপ্ট করতে অনেক সময় সমস্যা হয়, মানে যে কোনো প্রফেশনেই হয়, যে কোনো প্রফেশনে অসুবিধা হয় একটু অ্যাকসেপ্ট করতে, কারণ ওই যে বললাম একই মাইন্ডসেট যে পুরুষরা মেয়েদের থেকে এগিয়ে থাকবে। তো সেখানে যদি কোনো মেয়ে এগিয়ে যায় ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে, তাহলে প্রথমত যদি সে খুব ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে তাকে ডিগ্রেস করা, মানে তাকে ডিসগ্রেস করা, সেই এই কাজটা পেয়েছে বসের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ইত্যাদি ইত্যাদি, এরকম বলে তাকে অপমান করা, তার যোগ্যতাকে ছোট করা। আর যদি কোনো সে বড় পোস্ট না পায়, এমনি একটি মেয়ে যে হয়তো খুব বেশি পাত্তা দেয় না, বা হয়তো সে খুব খুব বেশি একটুখানি ধরো আত্মমগ্ন নিজের মধ্যে থাকে, নিজের কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, নিজের কাজ নিয়ে সে থাকে, তখন তাকে প্রথমে আনসোশ্যাল বলা হবে, তবে নানাভাবে তাকে বোঝানো হবে, ইঙ্গিত দিয়ে বোঝানো হবে যে মানে ইউ শুড কাম অ্যান্ড মিক্স উইথ আস ইত্যাদি ইত্যাদি। সেটা যদি সে না করে, তখন ওই যে বললাম যে তাকে এক্সপ্লিসিটলি কমেন্ট পাস করা হবে, আহ, তার সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলা হবে যে যেগুলো অসঙ্গত, যেগুলো ঠিক নয়। মানে ধরো যদি কোনো পুরুষ সহকর্মী তিনি কোনো মহিলা সহকর্মী দিকে প্রত্যেকদিন বিশেষ দৃষ্টিতে তাকান, বা তাকে দেখে একটা খুব মিনিংফুল চোখ নাচিয়ে ভুরু নাচিয়ে হাসেন, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবিউজ, যদি মেয়েটি তাতে সম্মতি না থাকে। মানে মেয়েটি যদি তাতে সম্মত হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি মেয়েটি সম্মত না হয় তাহলে কিন্তু সেটাও তার জন্য একটা অস্বস্তি। কিন্তু তুমি যেটা বললে, আমি বলবো যে সোশ্যাল প্লেসে বা ডোমেস্টিক ভায়োলেন্সের বাড়িতে, মানে পরিবারের ক্ষেত্রে আমরা যত সহজে ভায়োলেন্সটাকে বা অ্যাবিউজটাকে চিহ্নিত করতে পারি, ওয়ার্ক প্লেসের কিন্তু ক্ষেত্রে সেই ভায়োলেন্সটাকে বা সেই অ্যাবিউজটাকে চিহ্নিত করতে পারা খুব শক্ত। কারণ সেটা যারা করেন তারা বুদ্ধিমান মানুষ, তারা চালাক মানুষ, তারা স্মার্ট মানুষ, তারা জিনিসটা এমন একটা ডিসগাইসে করবেন, এমন একটা আবরণের ভেতর থেকে করবেন যে মেয়েটি কমপ্লেন করতে গেলে নিজেই মুশকিলে পড়ে যাবে। তিনি বলবেন যে কি তুমি এটা তো খারাপ ভেবেছো, আমি তো এভাবে কিছু বলিনি, আমি তো তোমাকে কমপ্লিমেন্ট দিলাম যে তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। ফলে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে এই ধরনের অ্যাবিউজ খুব ডিফিকাল্ট। আমরা এগুলো নিয়ে যখন মানে ট্রেনিং দিতাম বা যখন এগুলো নিয়ে কথা বলতাম, তখন ওই পশ অ্যাক্ট ধরে 1 2 3 4 করে আমরা বলতাম যে এক্স্যাক্টলি কোন কোনগুলো তোমাকে করতে হবে। এবং আরেকটা যেটা যেটা চাকরির ক্ষেত্রে যে অ্যাবিউজ বলছো, সেটা হচ্ছে আরো ভয়ানক ব্যাপার, যেটা একটি মেয়েকে কোনো প্রমোশন দেওয়ার জন্য হয়তো কোনো একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি তার থেকে একটা ফেভার চাইছেন, এবং বুঝতেই পারছো সেটা কোনো মানে সেটা কোনো মেটেরিয়ালিস্টিক ফেভার নয়। মানে আমরা সিনেমাতে দেখেছি বা এমনিও জানি যে বলা হচ্ছে যে ইউ গিভ মি কোম্পানি, তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে কোম্পানি দাও, বসের সঙ্গে তাকে সময় দিতে হবে, তাকে কোম্পানি দিতে হবে, কি ধরনের কোম্পানি তুমি বুঝতে পারছো। আর যদি সেটা দিতে না চায়, মানে তার তার প্রতি এরকম ভাবে এই রিভেঞ্জ ফ্যাক্টরটা কাজ করে, যে ধরো তাকে যে তার ডিজার্ভিং যে প্রমোশনটা, সেই প্রমোশনটা তাকে দেওয়া হলো না কারণ সে বসকে খুশি করেনি, বা ধরো তাকে চাকরি থেকে অফ করে দেওয়া হলো, মানে তার ভবিষ্যতের যে উন্নতি, সেই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ালো কারণ সে কোনো সিনিয়র অফিসারকে বা কোনো সিনিয়র পার্সনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ কাউকে সে কোনো একটা ফেভার দিতে চায়নি। ফলত এখানে মেয়েদের হচ্ছে শাঁখের কড়া দুদিক দিয়েই কাটছে। মানে যদি সে নিজের যোগ্যতাতেও উচ্চ একটা জায়গায় পৌঁছতে পারে, তাহলেও তাকে শুনতে হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সে একটা বিশেষ লেনদেনের মাধ্যমে এটা পেয়েছে। আর যদি
সত্যি সত্যি তার প্রমোশন বা তার একটা উন্নতির ডিউ থাকে এবং সে এই কুইডপ্রোটাতে রাজি না থাকে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে ফেভারটা দিতে না চায়, তাহলে কিন্তু সে বঞ্চিত হচ্ছে। দ্যাট ইজ অলসো ভায়োলেন্স। মানে তার যোগ্য, তার প্রাপ্য যে পাওনাটা, যে প্রমোশন বলো যাই বলো, একটা পোস্ট বলো, হোয়াট এভার, সেটা যদি সে না পায়, সেটাও কিন্তু তাকে একটা অ্যাবিউজ করা। কেন? কারণ সে ফেভারটা দিতে চায়নি। ফলে মেয়েদের চাকরি জীবনে বা মেয়েদের চাকরি জগতে এই অবস্থাটা খুব মারাত্মক। মানে ভালো, মানে তার উন্নতির ক্ষেত্রেও একটা সমস্যা আছে, আবার উন্নতির মানে উন্নতি না চাওয়ার তার অনেকগুলো কারণ আছে। ইট ডিপেন্ডস যে তুমি কোন ভাবে থাকতে চাও, যে উন্নতি করে বদনাম কিনতে চাও, নাকি তুমি কারুকে ফেভার না দিয়ে তুমি যেখানে আছো সেখানেই তুমি থাকতে চাও। আর তুমি যেটা বললে প্রতিবাদী, মানে তুমি যদি ওয়ার্ক প্লেসে প্রতিবাদী হও, তুমি যদি চাকরি ক্ষেত্রে খুব বেশি প্রতিবাদী হও, তো তোমাকে রেবেল বলে দেখে দেওয়া হবে। যে কোনো প্রফেশনে তোমাকে রেবেল বলে দেখে দেওয়া হবে, এবং একটা উইসপারিং ক্যাম্পেইন চলবে বা উইসপারিং ক্যাম্পেইন চলে যে তোমাকে কোথাও আইসোলেট করে দেওয়া। কারণ মেয়েদের নিজস্ব ব্যক্তিত্ব থাকবে, মেয়েদের বলবার মতন সাহস থাকবে, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করবার মতন জায়গা থাকবে। এইটা আমাদের সমাজ এখনো পুরোপুরি গিলতে পারে না। মানে আগের থেকে ডেফিনেটলি অনেক বেটার হয়েছে। মানে আমি ধরো 30 বছর চাকরি করছি, 25 বছর আগের সিচুয়েশন আর এখন সিচুয়েশন অনেক আলাদা, কিন্তু তবুও আমি বলবো যে এটা ইরাডিকেটেড হয়নি, মানে সম্পূর্ণ এটা কোথাও কিন্তু সরে গেছে এরকম নয়, এরকম নয়। ম্যাম, আমি যা মানে এই ধরনের ভায়োলেন্স আমি যেমন নিম্ন মধ্যবিত্ত পরিবারে দেখেছি, তেমনি আমি নিম্নবিত্ত পরিবারেও দেখেছি, তেমনি আমার বলতে কোনো রকম দ্বিধা নেই যে যা আমার পরিবারে, যেখানে স্কুল টিচার্স আর দের, যেখানে অ্যাডভোকেটস আর দের, তারাও ইকুয়ালি এই ধরনের বলতে পারেন যে ক্রাইম মানে ক্রিমিনাল অফেন্স করে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত মানে দাম্ভিকতা আছে যে আহ আমার কে কি করতে পারবে, বা এই ধরনের যে আমার এডুকেশন আছে, আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল, তারপরেও আমি এই ধরনের অন্যায় করছি। এর পেছনেও বা কি ধরনের মেন্টালিটি কাজ করতে পারে? তোমাকে আমি দুটো ঘটনা বলি। মানে আমি প্রথম যখন বুঝতে পেরেছিলাম কোনটাকে জেন্ডার ভায়োলেন্স বলে, আমার তখন বছর 10 বয়স। আমি যে বাড়িতে থাকি, মানে ইনফ্যাক্ট যেখানে বসে আমি কথা বলছি তোমার সঙ্গে, তার ডান দিকে তখন একটা জানলা ছিল, আর ঠিক জানলার ঠিক পাশে যে বাড়িটা, সেইখানেও আমাদের জানলার প্যারালাল আরেকটা জানলা ছিল। সেই বাড়িতে একটা কাপল থাকতেন, তাদের একটা ছোট্ট বাচ্চা ছিল, আর একজন শাশুড়ি ছিলেন। আমার জীবনে দেখা, এটা ধরো 1979-10 এর কথা বলছি, আমি তখন খুবই ছোট, স্কুলে টুলে পড়ি। আমার নিজের চোখে দেখা, দ্যাট ইজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন টু হোয়াট ভায়োলেন্স ক্যান বি, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স ক্যান বি। সেখানে আমি কাকিমা কাকু বলতাম আমরা, অবভিয়াসলি প্রকাশ্য দিবালোকে জানলা খোলা অবস্থায়, মানে যেখানে আমরা পাশ থেকে দেখতে পাচ্ছি, বা ওই পাশের ফ্ল্যাট থেকেও দেখতে পাচ্ছি, বাড়ি থেকেও দেখতে পাচ্ছে, আমরা কাকুকে দেখেছি, মানে হাজবেন্ডকে দেখেছি পকেট, কোমর থেকে বেল্ট খুলে কাকিমাকে বেধড়ক মারছেন। এবং সে পুরো ঘটনাটা, মানে তাকে যে মারা হচ্ছে, এই পুরো ঘটনাটাকে সুপারভাইজ করছেন শাশুড়ি মা, মানে কাকুর মা নিজে সুপারভাইজ করছেন, ইনস্পায়ার্ড বিং আ ফিমেল। এবং কাকিমা শিক্ষিত, চাকরিরত, কাকিমার শাশুড়ি শিক্ষিত, চাকরি করতেন, রিটায়ার্ড, কাকু শিক্ষিত, চাকরিরত। এটা আমি তোমাকে বলছি 79-এর ঘটনা, 78-79 অ্যাপ্রক্সিমেটলি। এই যে তুমি বলছো না শিক্ষিত পরিবারের কথা বলছো, এরপরে কাট টু 2009, মানে তুমি হিসাব করে নাও কত বছর হলো। ওয়েল 20 ইয়ার্স, 20 বছর, মানে দুটো ডেকেড, মানে একটা জেনারেশন পরে 2009-10 সালের একটা ঘটনা আমি বলছি। সেটা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা। স্বামী এবং স্ত্রী দুজনেই উচ্চশিক্ষিত, উচ্চ পদস্থ, বিরাট চাকরি করে, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, মানে এভরিথিং, দে হ্যাভ এভরিথিং। তাদের মধ্যে কোনো কারণে একটা কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, সমস্যা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেটা হওয়া খুব নর্মাল, খুব লাইকলি। মধ্যরাত্রে অ্যারাউন্ড 12টা, 12:30, সেই হাজবেন্ড মহিলাকে, মানে ওয়াইফকে, নাইট ড্রেস পরা অবস্থায় বাড়ির ফ্ল্যাটের দরজা খুলে ধাক্কা মেরে বার করে দিয়ে ফ্ল্যাট লক করে দিয়েছিলেন। মানে এরকম ঘটনা আমি ব্যক্তিগতভাবে জানি, মানে যার সঙ্গে হয়েছে আমি তাকে চিনি। আমরা এখানে নাম নিতে পারি না, কারণ আমরা কখনো, এই যে বললাম, সোশ্যাল স্টিগমার জন্য আমরা নাম নিতে পারি না। তো তার মানে তুমি দেখো, তুমি যে ঘটনা বলছো 79-ও যেটা ঘটেছে সেটা একটা শিক্ষিত পরিবারে ঘটেছে। আবার 20 বছর পর 2009-এ যেটা ঘটছে, সেখানে শিক্ষিত পরিবারে হচ্ছে, যেখানে টিচার রয়েছেন, প্রফেসর রয়েছেন, তারপরে তোমার কি বলবো, ম্যানেজমেন্টের খুব সিনিয়র অফিসার রয়েছেন, ইত্যাদি ইত্যাদি রয়েছেন। আসলে ওই যে মানে ওই একই বিষয়, সেটা হচ্ছে যে পরবর্তীকালে যখন আমরা ঘটনাটা নিয়ে কথা বলি, মানে মেয়েটির সঙ্গে কথা বলি, মেয়েটি থেকে জানতে চাই যে এরকম কেন, মানে তোমার হাজবেন্ড তো উচ্চশিক্ষিত, এরকম তো একটা অদ্ভুত কথা সে বলেছিল।
সে বলেছিল আই ডু নট ব্লেম হিম, আমি ওকে দোষ দিচ্ছি না, কারণ ও এটা দেখে বড় হয়েছে। তখন আমরা চমকে গেছিলাম, গিয়ে কিরকম, ও ছোট থেকে ছেলেটি নিজের মাকে দেখেছে বাবার কাছে মানে টর্চার হতে, ফলত ও শিক্ষিত হয়েছে, মানে ছেলেটি শিক্ষিত হয়েছে, উচ্চ পদস্থ হয়েছে, বাড়ি গাড়ি তার সবই হয়েছে, কিন্তু তার মাইন্ডসেটটা আটকে রয়েছে ওই ওই ছোটবেলাটাতেই। সে তার ন্যাশনাল মাইন্ড নিয়ে হয়তো জানে এটা ভুল কাজ, কিন্তু তার ভেতরে গড়ে ওঠা যে তার ডিকশনটা, বা যে যে বলতে পারো যে মানে পরিবার থেকে গড়ে ওঠা যে মানসিকতাটা, যে মানসিকতাটা গড়ে ওঠে পরিবার থেকে, সেইটার মধ্যে দিয়ে যখন তার ওয়াইফের সঙ্গে তার একটা ঝামেলা হচ্ছে, এবং ওয়াইফ যদি তার কথার প্রতিবাদ করছে, বা ওয়াইফ তার কথা মানছে না, বা ওয়াইফ বলছে এটা আমি করবো না, বা এটা করতে পারবো না, বা তাকে বাধা দিচ্ছে কোনো কিছু কাজ করতে, তখন কিন্তু সমস্ত র্যাশনালিটি বলো, তার শিক্ষা বলো, তার বোধ বুদ্ধি বিলুপ্ত হয়ে গিয়ে তার ওই ছোটবেলা থেকে শিখে আসা যে লিবিডোটা, ছোটবেলা থেকে শিখে আসা যে যে ধরনটা, মানে কি বলবো, পুরুষের ধরনটা, পুরুষালী ধরনটা, সেইটা কোথাও বড় হয়ে যাচ্ছে। এবং মানে এত বড় ভয়ঙ্কর সে কাজ করছে, দরজা খুলে সে স্ত্রীকে মাঝরাত্রে বাইরে বার করে দিচ্ছে ফ্ল্যাট থেকে। এবং পরবর্তী সময় যখন তার সেন্স ফিরে আসে, তখন নাকি সে বলেছিল যে আমি যেটা করেছিলাম আমি জানি আমার জেল হতে পারতো, মানে সত্যি সত্যি তো, মেয়েটি যদি সেই রাত্রে তৎক্ষণাৎ পুলিশকে ধরো ফোন করতো, তো পুলিশ তো এসে প্রথম কাজ করতো ছেলেটিকে, মানে হাজবেন্ডকে, এবং ওই বাড়িতে আরো যারা ছিল। এবং ইন্টারেস্টিং হচ্ছে সেই বাড়িতে তখন তার শ্বশুর ছিলেন, শাশুড়ি ছিলেন, এক ননদও ছিল। তো নোবডি স্টপড, কেউ আটকায়নি বিষয়টা। মানে আমি ধরে নিচ্ছি একটি ছেলে রাগের মাথায় কাজটা করতে গেছে, সেক্ষেত্রে তো বাড়ির লোক আটকাবে, কিন্তু বাড়ির লোক আটকায়নি। সেক্ষেত্রে পুলিশ যদি আসতো, পুলিশ এসে সবাইকে অ্যারেস্ট করে নিত। এবং ছেলেটি পরে রিয়েলাইজ করেছিল, এবং সে তার বন্ধুদের বলেছিল, যেহেতু আমরা কেসটা নিয়ে আলোচনা করেছিলাম ফলত আমরা জানি, যে সে বলেছিল যে আমি জানি আমার জেল হতে পারতো, আমি মানে ও পুলিশকে ইনফর্ম করে, ওয়াইফের কথা বলছে, পুলিশকে ইনফর্ম করেনি বলে আমার জেল হয়নি। সেই জন্য এইটা যেটা মানে তুমি যে তোমাদের পরিবারের কথা বলে, ইট ইজ ভেরি আনফর্চুনেট বসুধা, যে উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে যদি সেই সেন্সিটাইজেশনটা না থাকে, উচ্চশিক্ষিত সচেতন মানুষদের মধ্যে যদি সেই বোধটা না থাকে, তাহলে নিম্নবিত্ত ঘরে যারা লেখাপড়া না জানা মানুষজন, যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব, যারা নানা রকম এমনিতেই মানে জীবনটাকে যাদের খুব কষ্ট করে চালাতে হয়, তাদের মধ্যে এই জিনিসগুলো তো থাকতেই পারে, তাই না? ফলত এইটা খুবই লজ্জার আমাদের, যে সেন্সিটাইজেশন বলে যে কথাটা, মানে আমি যে ট্রেনিংটা করেছিলাম তার মূল পুরোটা হচ্ছে SAM, সেন্সিটাইজেশন, অ্যাওয়ারনেস এন্ড মোটিভেশন। মানে সেখানে আমাদের বারবার শেখানো হতো অ্যাওয়ারনেস পরে, আগে সেন্সিটাইজ করো, অর্থাৎ একটা মানুষকে তার এই বোধটা তৈরি করো কোনটা ঠিক কোনটা ভুল। মানে তোমার পরিবারের ক্ষেত্রে বা যে ঘটনাটা আমি বললাম, সেখানেও তো তাদের অ্যাওয়ারনেস এর অভাব থাকার কথা নয়, তারা তো লেখাপড়া জানে, শিক্ষিত মানুষ, কিন্তু কোথাও সেই বোধটা তাদের হয় ডেভেলপ করেনি, অথবা বোধটা ডেভেলপ করে থাকলেও, বা বোধটা থাকলেও ওই কি বলবো, মানে ডমিনেন্সের জায়গাটা, মানে আমি স্ত্রীকে ডমিনেট করব, স্ত্রী আমাকে নয়, আমি স্ত্রীকে ডমিনেট করবো। কারণ তুমি তো জানো যে মানে পুরুষ যদি স্ত্রীর অনুগত হয়, তাকে খুব বিচ্ছিরি শব্দ দিয়ে একটা বলা হয়, কিন্তু স্ত্রী আহ, পুরুষের বা স্বামীর ছায়া ছায়া ছায়ার অনুগত হবে, সেটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় বিধান। কিন্তু স্ত্রী যদি পুরুষের অনুগত না হয়ে পুরুষ যদি স্ত্রীর অনুগত হয়, তো তাকে অনেক খারাপ খারাপ শব্দ দিয়ে টার্ন করা হয়, তাকে পুরোপুরি পুরুষ বলে মনে করা হয় না। তো সেক্ষেত্রে শিক্ষিত লোকজন যারা, তাদের হয়তো অ্যাওয়ারনেস আছে, কিন্তু তাদের সেন্সিটাইজেশন নেই, মানে তাদের সেই বোধটা বা তাদের সেই অনুভূতির জায়গাটা নেই, বা গ্রো করেনি, আমি বলবো গ্রোই করেনি, যে এই কাজটা আমি ভুল করছি বা এই কাজটা আমি অন্যায় করছি। আর জেনে শুনে যারা এটা করছেন, আমি বলবো তারা তাদের ক্ষমতার ফায়দা নিচ্ছেন। তারা জানেন আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা করলে আমাকে কেউ কিছু করে উঠতে পারবে না। কি করবে, আমি এত ক্ষমতাবান মানুষ, তো ওই পাওয়ার ফ্যাক্টরটাও কাজ করে সেখানে, এরকম ভাবেই হয়। আমি ইদানিং কালে একটা প্যানেল ডিসকাশন দেখছিলাম, আমি চ্যানেলের নাম বা কিছুই বলবো না। সেই প্যানেল ডিসকাশনে এই মানে এখনকার দিনে কেন ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, সেখানে মূল বক্তব্য হিসেবে অনেকেই আছে, আমি তার মধ্যে একজনের ডিরেক্ট আমি স্টুডেন্ট হয়ে থাকি। তিনি বলছেন যে মহিলারা আগেকার দিনে অনেক অ্যাডজাস্টমেন্ট করতেন, সেই মহিলারা এখন মানিয়ে নেয় না। ইদানিং কালে এবিপি ওয়েডিংস এর যে লাইনটা, ক্যাচ লাইনটা, সেটাও চেঞ্জ হওয়ার নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে একটা মানে কি বলবো, একটা ওই ফোমো টাইপের হয়ে গেছে, যে মানিয়ে নে এই ব্যাপারটাকে চেঞ্জ করা। তো আমি অ্যাডজাস্টমেন্ট যে সত্যিই ডিভোর্সের সংখ্যাটা এই মহিলাদের জন্যই হচ্ছে কেন কি, আমি এরকম দেখেছি। আহ আমার আমার একটা পার্সোনাল প্রশ্ন ছিল, সেটা আমার বাড়ির লোকেদের কাছেই ছিল, যে আমার মা কেন সারাদিন কাজ করে এসে রাতের খাবারটুকু আমার মাকেই তৈরি করতে হবে। সেটা তো আমার বাবাও করতে পারেন, যদি বা আমার বাবা
মারা গেছেন, যাই হোক, সেটা তো অন্য কেউ করতে পারে। বললো যে না, এটাই তো কালচার, এটাই তো হয়ে এসছে। মানে আমি ইকুয়ালিটি নিয়ে কথা বলছি, আমি জেন্ডার বায়াসনেস নিয়েও কথা বলছি, কিন্তু সেখানে আমি চাইছি একজন পুরুষও কাজ করতে যাচ্ছে, একজন মহিলাও কাজ করতে যাচ্ছে, পুরুষ বাড়িতে এসে রেস্ট করবেন, মহিলা বাড়িতে এসে রান্না বাড়ি সন্তানকে দেখবেন। আর যদি এরকম কোনো রকমের যদি ছক বাঁধা নিয়মের মধ্যে কোনো কিছু ব্যতিক্রম হয়, তখনই গিয়ে যেন মনে হচ্ছে যে ডিভোর্সের একটা সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ কি মেয়েরা আগের মতন মানিয়ে নিতে পারছে না। এই ডিসকাশনটা পুরো দেখার পর আমার মনে হলো যে সত্যি কি আমরা 2025-এই দাঁড়িয়ে আছি? তাহলে এই ডিসকাশন প্যানেলটারই দরকার হতো না। আর সেখানে যিনি এই পুরো এই মানিয়ে নেওয়া অ্যাডজাস্টমেন্ট যেই সম্পর্কে বলছেন, তিনি একজন মহিলা হয়ে বলছে যে হ্যাঁ, মহিলারাই তো কোনো রকম অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে না। মানে কি, ডিভোর্সি মহিলা, এই কথাটা শুনতে খুব খারাপ লাগলেও ও ডিভোর্সি একজন লোক, সে আবার রিম্যারি করছে, সেটা যেন ভীষণ একটা মানে ওয়েল ফ্লারিশড একটা ব্যাপার, সেটা বলতেই পারি, সেটা নিয়ে কোনো ব্যাপারই হচ্ছে না। এটা আমি দেখেছি, আই মাইট বি রং, বাট এটা আমি বেশি সোশ্যাল কালচারের মধ্যে দেখেছি। ম্যাম, সরি টু ইন্টারাপ্ট, মানে ও কাইন্ডলি আনমিউট করবেন। সরি, আই বিন আনমিউট ফর আ লং টাইম, সরি সরি। আমি যেটা আমি বোধহয় একটু শোনা যায়নি, জাস্ট রিপিট মাই সেলফ। ডিভোর্স তো দুভাবে হয়, যেটা হচ্ছে ধর মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্সটা দুজনের কমপ্লায়েন্সে, দুজনের মানসিকতা একসাথে মিলছে না, তো একটা অ্যামিকেবল সেটেলমেন্টে ডিভোর্স হয়ে গেল। আদারওয়াইজ যে কোনো একজনকে আরেকজনের এগেইনস্টে ডিভোর্স ফাইল করতে হবে, এবং তিনি যদি মনে করেন যে তিনি ডিভোর্স দেবেন না, তো তিনি ফাইট করতে পারেন। এবং মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি মহিলারা ডিভোর্স কম ফাইল করতেন বা করেন এখনো। তার দুটো কারণ। একটা হচ্ছে যে একটা বাচ্চা আছে, ডিভোর্স করলে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে কি করব, বাচ্চাটা যদি পরে আমাকে বলে যে আমার বাবা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি ডিভোর্স করে কোথায় যাব, কারণ আমাকে তো আমার বাবার বাড়িতে আমার ভাইরা রয়েছে, কি আমার দাদারা রয়েছে, ইভেন আমার বাবা মাও রয়েছেন, তারা আমাকে অ্যাকসেপ্ট করবেন না।
যে কারণে মেয়েরা অনেক সময় ডিভোর্সের পথে হাঁটতো না। এবার তুমি যেটা বললে, যেটা এটা খুব দুঃখজনক, ইটস ভেরি স্যাড টু নোট, যে একজন মহিলা, একজন নারী নিজে বলছেন মেয়েরা মানিয়ে নিতে পারে না বলে ডিভোর্স বেশি হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে মানিয়ে নিতে পারা মানেটা কি? ছোট থেকে মেয়েরা যেভাবে কন্ডিশনড হয় যে আমাকে এটা মেনে নিতে হবে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে এটা কম্প্রোমাইজ করতে হবে, আমাকে আমার সবটা ছেড়ে দিতে হবে, তোমার মার যে কথাটা বলে তাকেই রান্নাটা করতে হবে, এইটা একটা সময় পর্যন্ত মেয়েরা মেনে নিয়ে, আমি মানিয়ে নেওয়ার কথা বলবো না, মেনে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কিন্তু দেখো এখন 2025-এ আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, এখন সত্যি কথা বলতে কি ছেলে এবং মেয়ের মধ্যে সে অর্থে তো কোনো ফারাক নেই, মানে জেন্ডার ডিফারেন্স যদি বলো, হ্যাঁ মানে জেন্ডারগত ভাবে একটা পার্থক্য সবসময় আছে, আগেও আছে, পরেও আছে, আগেও ছিল, পরেও থাকবে। কিন্তু যোগ্যতার দিক থেকে বলো, রোজগার পাতির দিক থেকে বলো, প্রত্যেকটি মেয়ে সেলফ সাফিসিয়েন্ট। মানে ওই যে বিয়ের পরে একটা ভাত কাপড়ের হয় না, আজ থেকে তোমার বিয়ের শাড়ি এবং কি বিয়ে ভাত এবং কাপড়ের দায়িত্ব নিলাম ইত্যাদি ইত্যাদি সারা জন্মের জন্য। তো এখন সেই রিচুয়ালটা অনেক আধুনিক ছেলেমেয়েরা করতে চায় না, কারণ ছেলেটি বলে আমি আবার ওর কি দায়িত্ব নেবো, তুই নিজে রোজগার কর। ফলে এই যে মেয়েরা একটা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠতে পেরেছে, ফাইন্যান্সিয়ালি তারা এখন অনেক বেশি একটা সলিড ফুটিং এ দাঁড়িয়ে রয়েছে, পরিবারগুলোর মধ্যেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা সেন্সিটাইজেশন হয়েছে যে আমার মেয়েটা ওখানে কষ্ট পাচ্ছে, আমার মেয়েটা ওখানে অত্যাচারিত হচ্ছে, তাহলে মেয়েটা আমাদের কাছে ফিরে আসুক। এবং তুমি যেটা বলছো ডিভোর্সি মেয়ে, এই যে তকমাটা, হ্যাঁ এই তকমাটা নিয়ে একটা সময় সমাজে, এখনো একদম নেই বলছি না, একটা সময় একটা সমাজে খুব লজ্জা ছিল, একটা ডিভোর্সি, জানো তো মেয়েটা ডিভোর্সি, মানে জানো তো বিরাট অপরাধ করে ফেলেছে। খুব কম, মানে খুব সামান্য হলেও কিন্তু এই তকমা লাগানোটা আহ কমে আসছে। এবং একটি মেয়ে অত্যাচারিত হয়ে যদি সে বিয়েটার ওই অত্যাচারের জায়গাটাকে অ্যাকসেপ্ট না করে, মানে মেনে না নিয়ে, আমি মানিয়ে বলছি না, মেনে না নিয়ে, মানে মানিয়ে নেওয়া মানে তো মেনে নেওয়া, সে যদি মেনে না নিয়ে নিজের জায়গাটাকে সে প্রতিষ্ঠিত করতে চায় এবং সে তার যোগ্য সম্মান পেতে চায়, এবং যদি সেটা সে না পায় এবং ফলত সে যদি বিয়ে থেকে ভেঙে বেরিয়ে আসতে চায়, সেক্ষেত্রে ল তার পাশে থাকে। আহ তার সামাজিক মানে তার যে অর্থনৈতিক অবস্থা, তার চাকরি বলো, তার তার নিজস্ব নিজেকে সাপোর্ট করবার ক্ষমতা বলো, সেটা তার পাশে থাকে। আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি তার বাবার বাড়ি তাকে ঠাঁই দিচ্ছে না, মানে আমার মেয়ে ডিভোর্স করে আমার কাছে থাকতে পারবে, এরকম ঘটনা আমি জানি। তো সে তখন নিজে একটা ফ্ল্যাট ভাড়া করেও থাকতে পারে, মানে সে একটা হস্টেলে গিয়েও সে থাকতে পারে, কারণ আমাদের সমাজে এখনো একক মেয়েদেরকে ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঝামেলা আছে। কিন্তু মেয়েদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা যে গ্রো করেছে যে আমরা সবকিছু মুখ বুজে সহ্য করব না, একটা দাম্পত্য সম্পর্কে স্বামীর যতটা রাইট, ইকুয়াল রাইট আমারও, আমি যদি সেই ইকুয়াল রাইটটা না পাই, মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি সমান সম্মানটা না পাই, তাহলে আমি সেটা মেনে নেব না। যিনি বলছেন মানিয়ে নেয় না, হ্যাঁ ন্যাচারালি তারা মানিয়ে নেয় না, কারণ তারা জানে যে তাদের মায়েরা কি কষ্ট পেয়েছে, তারা জানে তাদের আশেপাশে পূর্ববর্তী প্রজন্মের নারীরা, মহিলারা তারা কি কষ্ট পেয়েছেন, বা তারা হয়তো তাদের ফ্যামিলিতেও দেখেছে, তোমার মার কথা তুমি বলছো, তারা দেখেছে। কারণ তারা মনে করে আমি যদি ইকুইপড হই, আমার যদি সেই অর্থ করি, আহ সেই অর্থ করি, সেই সাহসটা আমার থাকে, আমার যদি মনের সাহস থাকে, আমার যদি সাপোর্ট সিস্টেম একটা থাকে, নট নেসেসারি পরিবার, পরিবার সবসময় সাপোর্ট সিস্টেম হয় না, বন্ধুরাও কখনো সাপোর্ট সিস্টেম হয়, আমার যদি সেই সাপোর্ট সিস্টেমটা থাকে, আমি কেন এটা মেনে নেব? মেয়েদের আত্মসম্মান ধরে রাখবার প্রয়াসটা কে যদি কেউ মানিয়ে নিতে না পারার গাফিলতি মনে করেন, এবং যদি মনে করেন তাই জন্য বেশি ডিভোর্স হচ্ছে, আমি বলবো তাহলে ভালোই হচ্ছে। মানে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো ওকে, কারণ একটি মেয়ে তার আত্মসম্মানের জায়গাটা ধরে রাখতে চাইছে, এবং মানুষ মাত্রই আত্মসম্মান থাকবে, তার আত্মসম্মান ধরে রাখতে না পারলে, যদি সে অ্যাবিউসিভ জায়গা থেকে বেরিয়ে এসে সে একটা শান্তির জীবন কাটাতে চায়, এবং তার জন্য যদি ডিভোর্সটাও পথ হয়, সেটা সমাজকে অ্যাকসেপ্ট করা উচিত। আমি বলছি না সমাজ করবে, সমাজের অ্যাকসেপ্ট করা উচিত। তবে হ্যাঁ, সন্তান থাকলে ওষুধা ইট ইজ ডিফিকাল্ট। আমার পরিচিত বেশ কয়েকজন মানুষ আছেন, মানে মহিলারা আছেন, যারা সারা জীবন একটা খুব আনহ্যাপি ম্যারেজের মধ্যে কাটিয়েছেন বা কাটাচ্ছেন, ইনফ্যাক্ট এখনো কাটাচ্ছেন। প্রশ্ন করে জেনেছি কেন বেরিয়ে আসতে পারেননি, বলেছেন সন্তান ছিল। এমন নয় কিন্তু যে তাদের অর্থকরী সমস্যা ছিল, তারা সকলেই ওয়ার্কিং উইমেন, তারা চাকরি করেন। ইটস নট যে তা বেরিয়ে এলে তিনি খেতে পেতেন না, তা কিন্তু নয়। কিন্তু আহ ওই বেরিয়ে আসতে পারেননি, তার কারণ হচ্ছে বলছেন যে আমার বাচ্চাটার জন্য, আমার সন্তানের জন্য। একজন সত্যি একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে বাবা মা দুজনেরই প্রয়োজন হয়, এবং তিনি বলছেন যে আমি আমার বাচ্চাটাকে বঞ্চিত করতে চাইছি না। তাতে করে তিনি নিজে প্রচন্ড দুঃখের মধ্যে থাকছেন, তারা সারা জীবনটাই হয়তো একটা খুব ট্রমার মধ্যে কাটছে, একটা আনহ্যাপি ম্যারেজ মানে তো একটা ট্রমার মধ্যে কাটছে, কিন্তু তবু তিনি হয়তো সেই স্যাক্রিফাইসটা করছেন, কিন্তু সেই স্যাক্রিফাইসটা তিনি সামাজিক নিয়ম মেনে মানিয়ে নেওয়ার জন্য করছেন না, তিনি স্যাক্রিফাইসটা করছেন সন্তানের জন্য। ফলে এটাও একটা, আমি বলবো একটা ডিস্টিংক্ট পরিবর্তন।
একটা চেঞ্জ ঘটেছে গত 20 বছর 25 বছর, একটা শিফট হয়েছে যে পুরুষরাও জানেন বা স্বামীরাও জানেন যে আমার স্ত্রী ওয়ার্কিং, আমার স্ত্রী চাইলে নিজে একা থাকতে পারে এবং আমার স্ত্রীর সাপোর্ট সিস্টেম আছে, ফলে আমি স্ত্রীকে যা ইচ্ছা করে ট্রিট করতে পারি না, আমি আমার স্ত্রীকে অ্যাবিউজ করতে পারি না, আমি আমার স্ত্রীকে মারধর করতে পারি না, কারণ স্ত্রী তাহলে আমার এগেনস্টে কেস করতে পারেন, স্ত্রী বেরিয়ে যেতে পারেন। ফলে পুরুষদেরও এই সচেতনতা খানিকটা হলেও বেড়েছে। এবং হ্যাঁ, মেয়েরা যদি আত্মসম্মানের অভাব বোধ করেন সেক্ষেত্রে তারা বেরিয়ে আসবেন, সেটাই স্বাভাবিক। এখন যদি তুমি যার কথা বলছো একজন মহিলা, তার যদি মনে হয় যে মেয়েদের একমাত্র ধর্ম হচ্ছে মানিয়ে নিয়ে মাথা নিচু করে অপমানিত হয়েও সম্পর্কের মধ্যে থেকে যাওয়াটাই হচ্ছে বিয়ের আসল উদ্দেশ্য বা সাকসেসফুল বিয়ের আসল রেসিপি, তাহলে সেটা তার সমস্যা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিভোর্সের মূল কারণ হচ্ছে মেয়েরা যখনই আত্মপ্রতিষ্ঠা করতে চায়, মেয়েরা যখনই আত্মসম্মানকে ফিরে পেতে চায়, তখন পুরুষরা মানতে পারেন না, পুরুষের পরিবারটি মানতে পারেন না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা 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 জায়গা চলে আসে যেখানে তাদেরকে আলাদা হয়ে যেতে হয়। এরকম একটা আমার মনে হয় যে এখানেও একটা ওই মেয়ের আত্মপ্রতিষ্ঠা, অটোনমি, উইমেন্স অটোনমি, মেয়েদের আত্মপ্রতিষ্ঠা বনাম পুরুষের ডমিনেন্স, এই কনফ্লিক্টটার মধ্যে যখন মেয়েদের আত্মসম্মানের জায়গাটা বড় হয়ে যাচ্ছে, দেন দ্য ডিভোর্স ইজ হ্যাপেনিং। আর তার জন্য যদি মেয়েরা মানিয়ে না নেওয়া হয়, ঠিক আছে, মানিয়ে নিতে পারছে না, সবাই যে অত্যাচার মেনে নেবেন, আমাদের আগের প্রজন্মের অনেক অত্যাচার মেনে নিতেন, আমাদের প্রজন্মের অনেকেই অত্যাচার মেনে নেয় না, আমাদের পরের প্রজন্ম হয়তো আরোই মেনে নেবে না। তো সমাজটাকে তো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, সেটাই আর কি। We almost come to the end of the conversation. আমি রিকোয়েস্ট করবো যে আমাদের মধ্যে পার্টিসিপেন্টস আছে, ইভেন ভিকির মেম্বার্সরা প্রেজেন্ট আছে, যদি তারাও তাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স থটস শেয়ার করতে চান, দে আর মোস্ট ওয়েলকাম। এটা হয়ে আচ্ছা, আমি থাকে যে একটা আমি কথা কি বলতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, বসুধা এবং সিএসজি দুজনকে আমি আর কি এই অসাধারণ আলোচনা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তো আমি এখানকার একজন পুরুষ পার্টিসিপেন্ট হিসেবে একটা দুটো কথা একটু বলতে চাই, যেটা দিদি অলরেডি বলেই দিয়েছেন, অনেকটাই বলে দিয়েছেন। যেটা আমার মনে হয় যে অনেকে বলেন যে সোশ্যাল মিডিয়াতেও দেখি কোনো ডিভোর্স নিয়ে যখন কোনো নিউজ আসে, এরকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পুরুষ নারী উভয়ই করেন যে আজকালকার দিনে মেয়েরা মানিয়ে নিতে পারেন না, তাই ডিভোর্সের সংখ্যা বাড়ছে। আমি বলবো হ্যাঁ, ঠিকই বলেন, মেয়েরা মানিয়ে নিতে পারছে না বলেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে। এবং আমি বলছি মানিয়ে নিতে পারছেন না, বেশ করছেন। তার কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি বিবাহ নামক প্রতিষ্ঠানটি অত্যন্ত টক্সিক, অত্যন্ত ফিউডাল এবং অত্যন্ত পেট্রিয়ার্কাল একটি প্রতিষ্ঠান। আমি নিজে বিবাহে বিশ্বাসী নই, আমার 40 বছর বয়স। এটা বসুধা এবং চন্দ্রমল্লিদি ব্যক্তিগতভাবে জানেন, আমি তো বলছি এখানে সবার জন্যই। আমি একেবারেই এই প্রতিষ্ঠানে বিশ্বাসী নই, কারণ এই প্রতিষ্ঠানটিকে আমার খুব গোলমেলে প্রতিষ্ঠান বলে মনে হয়। এবং একটা মজার কথা বলি, ধরুন আমি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলছি, ধরুন আমার বাড়িতে এই মুহূর্তে আমি এবং আমার বাবা, আমরা দুজন থাকি। আমার মা 3 বছর আগে মারা গেছেন। ধরুন এর আগেও মা বেঁচে থাকতেও আমার বাড়িতে আমি দেখিনি যে কাজের ক্ষেত্রে কোনো জেন্ডার ডিভিশন আছে, যে এই কাজটা ছেলেদের কাজ, ওই কাজটা মেয়েদের কাজ। চিরকালই আমরা সব কাজ নিজেরাই করেছি মিলেমিশে। আমার মাও ওয়ার্কিং ছিলেন। তো যখন আমি ধরুন আমি বিকেলবেলা একটু জামা কাপড় তুলছি, এবার কোনো প্রতিবেশী সেটা দেখে বলে নিস তুই তো একটা বিয়ে করতে পারতিস, তাহলে বউ এসে জামা কাপড় তুলতে। এই যে পারসেপশন যে বিয়ে করতে হবে যাতে আমার গৃহকর্মে সুবিধে হয়, এই পুরো আপনি যদি বিবাহের যাবতীয় যা রিচুয়ালস গুলো যদি দেখেন, প্রায় প্রতিটির মধ্যেই মেয়েদের প্রতি যে অবমাননা রয়েছে সেটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এবং শুধুমাত্র পেট্রিয়ার্কাল নয়, প্রতিষ্ঠানটি খুব ফিউডালও বটে। তো এতদিন মহিলাদের, যেটা দিদি বললেন একটু আগে, অনেক সময় তাদের ক্ষেত্রে কোনো উপায় ছিল না, তাদের আর্থিক সঙ্গতি ছিল না, সামাজিকভাবে সেই জোরের জায়গাটা তাদের তৈরি হয়নি, তারা মেনে নিতে বাধ্য হয়েছেন। ওই নিড নষ্ট হয়ে যাওয়ার পরেও সেই নষ্ট নিডকে টিকিয়ে রাখতে হয়েছে, প্রিটেন্ড করতে হয়েছে সমাজের সামনে যে আমরা সুখী। তা এখন মেয়েদের উপায় হয়েছে, মেয়েরা মেনে নিচ্ছেন না, তাই এই পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানটি হুড়মুড় করে ভেঙে পড়ছে এবং ভবিষ্যতে আরো ভেঙে পড়বে। ভেঙে পড়ুক, এইটাই চাই, এটাই আমার বলা। হ্যাঁ, আসলে উত্তীয় যেটা বলছেন সেটা আবার একটা এক্সট্রিম, কিন্তু বিবাহ নামক প্রতিষ্ঠান তো অনেকে বিশ্বাস করেন, যারা বিয়ে করেননি এরকম মানুষরাও বিশ্বাস করেন। আসলে পুরো ব্যাপারটাই যেটা উত্তীয় বললো, ওই কথাটা খুব সুন্দর বললো, পারসেপশনের কথা বললো। সেটা হচ্ছে পারসেপশনটা, আমি বিয়েটাকে এইভাবে দেখবো যে আগেকার দিনে যেমন ছিল যে মা আমি তোমার জন্য একটা দাসী আনতে যাচ্ছি, একটি পুরুষকে ভাবতে হবে যে আমি বিয়েটাকে কি এই চোখে দেখবো যে আমি মার জন্য একটা দাসী আনতে যাচ্ছি, তাহলে তার জন্য দরকার কি, এত সেন্টার আছে, যে কোনো সেন্টারে পয়সা দিলেই তো দাসী পাওয়া যায়।
মানে সেইখান থেকে মা আমি আমার জন্য একজন লাইফ পার্টনার আনতে যাচ্ছি, এবং ভাত কাপড়ের সময় বলা যে না আমরা পরস্পরের দায়িত্ব, মানে আমার রিসেন্টলি আমার এক বন্ধুর ছেলের বিয়ে হলো, তো আমাদের ভীষণ ভালো লেগেছে যে আমার বন্ধুর ছেলে এবং তার স্ত্রী, মানে আমাদের যিনি বৌমা, তারা দুজনে বললো যে আমরা ওস্ট নেবো দুজনের জন্য। মানে ছেলেটি বললো আই উইল লুক আফটার ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আর মেয়েটি সে বিদেশি মেয়ে, সে বললো আই উইল লুক আফটার ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এবং আমরা এত খুশি হয়েছি মানে ওদের এই কথাটা শুনে। উত্তরের কথার সঙ্গে আমি সহমত রেখেই বলছি যে বললো না কাপড় তোলা, মানে ওটা পরিবার, ওটা সমাজ ঠিক করে দেয় মেয়েরা এই কাজগুলো করবে, যেটা তোমার মাকে এসে রান্নাটা করতে হতো, আর ছেলেরা এই কাজগুলো করবে, রাইট? মানে আমাদের বাড়িতেও সেটা নেই, সেটা আমি লাকিলি আমার বাড়ি অন্যরকম, তাই কিন্তু এটাই হয়ে থাকে, বেশিরভাগ বাড়িতে এটা হয়ে থাকে। ফলে পারসেপশনের জায়গাটা না বদলাতে হবে। মানে আমি যেটা বারবার বলছি যে অ্যাওয়ারনেস পরে আসবে, আগে সেনজিটাইজেশন হতে হবে। সেই সেনজিটাইজেশন হচ্ছে যে আমি কিভাবে নারীকে দেখবো, আমি কিভাবে পুরুষকে দেখবো, আমি সমাজের এই প্রতিষ্ঠানটাকে, বিয়েটাকে বলো বা নারী হিসেবে আমার অবস্থানটাকে বলো, আমি কিভাবে দেখবো, বা পুরুষ হিসেবে আমি নারীকে কিভাবে ট্রিট করবো নারীকে, এই সেনজিটাইজেশনটা, এই পারসেপশনটা তৈরি করা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তো ল আছে, তোমার ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট আছে 2005-এর, পশ অ্যাক্ট আছে, অনেক কিছু আছে, সাইবার ক্রাইমের, মেয়েদের এগেইনস্ট সাইবার ক্রাইম হলে সেটাকে আটকাবার অ্যাক্ট আছে, হাজারটা জিনিস রয়েছে। কিন্তু বেসিক অ্যাওয়ারনেস এবং সেনজিটাইজ, মানে উত্তর যে কথাগুলো বললেন, মানে উত্তর বয়সে, ওর 40 বছর বয়স, ওর থেকে বয়সে অনেক বড় পুরুষদের আমরা চিনি যারা হয়তো এরকম করে ভাবেনি না, মানে তারা স্ত্রীদেরকে ওরকমই, মানে আমি মা দাসী আনতে যাচ্ছি ওই মনোবৃত্তিটাই কাজ করে। তো এই অ্যাওয়ারনেসটা খুব জরুরি বসুধা। মানে আজকে তুমি অনুষ্ঠানটা করাতে হয়তো অনেক হাট কথা বলা গেল, বলতে পারলামও, দরকারও, কারণ এই অ্যাওয়ারনেস জানো তো, মানে আমার তোমার উত্তর কি এখানে আরো আছেন, আছেন অনেকে, আছেন আমার চেনা জানা বেশ অনেকে আছেন, আমাদের মতন তথাকথিত যারা প্রিভিলেজ পজিশনে আছি, আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা গ্রো করার জন্য, মানে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা, সচেতনতাটা, পারসেপশনটাকে পরিবর্তন করার জন্য আরো বেশি কাজ করা দরকার। যে কারণে আমি WICCI কে আমার অভিনন্দন জানাচ্ছি, এবং তোমাকেও জানাচ্ছি যে তোমরা একটা এইরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টিনেন্ট বিষয়কে নিয়ে তোমরা আজকে একটা পডকাস্ট করছো। সত্যিই তো, মানে শিক্ষা বলো, অর্থ বলো, সমাজ বলো, সবকিছুর পরেও কোথাও গিয়ে মেয়েদেরকে অ্যাবিউজড আজও হতে হচ্ছে, আজও ডোমেস্টিক ভায়োলেন্স, আজও ম্যারিটাল রেপ, আজও সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো তো রয়ে যাচ্ছে, বন্ধ তো হচ্ছে না। সেই জন্যই বোধহয় অ্যাওয়ারনেসটা এবং এরকম প্রোগ্রাম আরো বেশি করে দরকার, মানে আরো ছড়িয়ে দেওয়া দরকার এই অ্যাওয়ারনেসটা। অলমোস্ট আমরা শেষের দিকে এসেছি, কিন্তু আমরা এতক্ষণ ধরে ভায়োলেন্স কি কি হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তো আমার মনে হয় লাস্ট কয়েক মিনিট, যদি ভায়োলেন্স হয়ে গেছে, অলরেডি ইট হ্যাপেন, হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ? তারপরে আমাদেরকে কি কি করা উচিত, মানে প্রিভেনশন। আমি চাইবো ম্যাম প্রথমে শুরু করুক, যদি তারপরে সময় থাকে তখন আমি একটু কিছু বলবো। আচ্ছা, ভায়োলেন্স হয়ে গেলে প্রথম যেটা দরকার, মোস্ট ইম্পর্টেন্ট, যে যাকে অ্যাসল্ট করা হয়েছে, মানে যিনি এইটার ভুক্তভোগী, যিনি ভিকটিম, তার মনের মধ্যে এই সাহসটা থাকা দরকার, বা তাকে এই সাহস দিয়ে মোটিভেট করা দরকার যে তিনি এইটার এগেনস্টে প্রতিবাদ করবেন। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি তিনি প্রতিবাদ করতে রাজি থাকেন, তাহলে কিন্তু তাকে প্রথমেই যেতে হবে থানায়। থানাতে গিয়ে তাকে PWDV, মানে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের এগেনস্টে তাকে থানাতে একটা FIR করতে হবে, 1 নম্বর। যদি থানায় যাবার মতন অবস্থা না থাকে, আমাদের এখন এরকম অনেক সোশ্যাল সাপোর্ট আছে, যেখানে উইমেন্স হেল্প ডেস্ক আছে, মানে উইমেন্স কমিশন বলো, উইমেন্স হেল্প ডেস্ক বলো, তোমরাও সেরকম একটা, সেখানে ফোন করে জানানো যে আমাকে টর্চার করা হচ্ছে। এমনকি ডিজিটাল কমপ্লেন সিস্টেমও আছে, মানে যেখানে মেল করলে, মেল করে দিয়ে জানিয়ে দেওয়া যায় যে মেল করে যে আমাকে এইভাবে, আমাকে মানে আমাকে আমাকে ইয়ে করা হয়েছে, আমাকে অ্যাসল্ট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই পরপর স্টেপ গুলো আসতে হবে, এবং স্টেপ আসার আগে কিন্তু আমি যেটা বলে তোমাকে আমি ওভার টু ইউ বসুধা, এই প্রত্যেকটা স্টেপ করা যায়, কিন্তু প্রথমে ভেবে নিতে হবে এই কাজগুলো করার জন্য আমার যথেষ্ট সাহস আছে কিনা, 1। 2, আমি এই স্টেপ গুলো নিলে তার কনসিকুয়েন্স কি হবে সেটা ফেস করবার মতন আমার মনের জোর আছে কিনা। আই হ্যাভ সিন পিপল উইথড্রয়িং কেসেস, আমি দেখেছি কেস উইথড্র করে নিতে, শুধুমাত্র ওই মানে কনসিকুয়েন্সটাকে তারা ফেস করতে পারলেন না। সেটা সোশ্যাল স্টিগমা হতে পারে, ফ্যামিলি প্রেশার হতে পারে, আর অনেক কিছু হতে পারে। পারলেন না, কেসটা উইথড্র করে নেন, বললেন আমি জানি অন্যায় করছি, কিন্তু আমি লড়াই করতে পারছি না। এই দুটো জিনিস বসুধা মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট the courage to protest, and then the courage to face the consequences after taking action. এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। নাও ওভার টু ইউ। ম্যাম, আপনি লাস্ট যে দুটো স্টেটমেন্ট বললেন সেটা আমি আমার লাইফ থেকে প্রত্যক্ষ করেছি, কেন কি
আমি যখন এরকম কোনো একটা মানে আমার ফ্যামিলির এগেনস্টেই এরকম কোনো প্যাটার্নাল ফ্যামিলির এগেনস্টে যখন আমি এরকম কেস করেছি, আমাকে থানা থেকে ফার্স্ট বলা হলো দুজন মেয়ে থাকেন কি দরকার করা। দে ডিডন্ট মানে অ্যাকসেপ্ট আওয়ার এফআইআর। তো তারপরে আমি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, আমি এটার উপরে অনেকগুলো কাজ করি, তো আমি উইমেন সেল বলুন, আমি জয়েন্ট কমিশনার বলুন, আরো অনেক জায়গায় হিউম্যান রাইটস আমাদের যেটা গভর্নমেন্টাল যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে সব জায়গায় কমপ্লেন করি। তারপরে তারা ফোন করে বাধ্য হয়েছে সে এফআইআরটা নিতে, সেই কেসটাও এখন চলছে। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে, যদি আমাদের এরকমও মনে হয় যে আমরা কোনো কেস হয়তো করতে পারবো না, আমার হয়তো সেই ইনকামটা নেই, সেই জায়গাতেও প্রত্যেকটা কান্ট্রির একটা ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি থাকে, রাইট সেখানে গিয়ে ইন ফ্রিতে আমরা কিন্তু এটা কমপ্লেন দিতে পারি। কিন্তু ম্যাম যেটা আপনি বললেন যে কমপ্লেন করার পরও কিন্তু অনেক কনসিকুয়েন্সেস গুলো থাকে, সেগুলো ইউ ক্যান গেট থ্রেট কলস পেতে পারো। I have received ম্যাম মানে রেড থ্রেড পেয়েছি। ইভেন আমি আমার অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে এরকমও হয়েছে কি দরকার, মা আমি তো একা থাকছি, মানে প্রতিবাদ, মানে এরকম না যে আমি প্যাটার্নাল ফ্যামিলির এগেনস্টে কমপ্লেন করেছি বলে আমার ম্যাটার্নাল ফ্যামিলি বলেছে ঠিক আছে ওর সাথে এটা হচ্ছে, ইটস কোয়াইট অবভিয়াস থিং। কেন কি ও তো কমপ্লেন করেছে, ও তো নিজের ফিউচার ওর কনসিকুয়েন্সেস ও নিজেই ডেকে এনেছে। ঠিক আই এম কোয়াইট হ্যাপি যে বীরাঙ্গনা মাতঙ্গিনী ওই সময় যেমন ছিলেন এখনকার সমাজেও দরকার সমস্ত দিক থেকে। অলদো আই এম নট অ্যাট অল আ ফেমিনিস্ট ওয়ান, কিন্তু স্টিল দরকার, প্রতিবাদ করাটা দরকার। আমি চাইবো বাকি যারা আছে তাদেরও যদি কোনো রকমের ভিউজ থাকে বা এক্সপিরিয়েন্সেস থাকে তারাও শেয়ার করতে পারেন। I think we can conclude our session. Thank you so much, ma'am, for giving us your valuable time. Thank you all. Thank you so much. Thank you very much. Thank you so much. Thank you.